আসসালামু আলাইকুম, আমি জুবাইর মাহমুদ ইফাত। আজকে আমরা আবারও চলে আসলাম সিভিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 7-এর উপরে রিভিশন ক্লাস করাতে। তো এই ক্ষেত্রে আমরা পূর্ববর্তী ক্লাসের মতো এই ক্ষেত্রেও আমরা সৃজনশীল এবং সৃজনশীল রিলেটেড যেসব বিশদ আলোচনা আছে ওই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব, বিশ্লেষণ এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যদি আমরা যাই তাহলে আমরা এক্ষেত্রে 2022 সালের ঢাকা বোর্ডের যে প্রশ্নটি সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে, প্রথমেই কতে বলা হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে কে নিয়োগদান করে। মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রককে কে নিয়োগদান করে? তো এটাকে কে নিয়োগদান করেন? সেটি হলো আমাদের অনারেবল প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি মূলত এই পদটির জন্য লোক নিয়োগ করে থাকেন। ঠিক আছে, তারপর যে আমাদের বলা হচ্ছে এক্ষেত্রে খতে বলা আছে যে এক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের কাজ কি। অ্যাটর্নি জেনারেল আমাদের মূলত একজন অ্যাডভোকেট আর কি। ঠিক আছে, অ্যাডভোকেট বা উকিল আর কি, যিনি অ্যাডভোকেট বা উকিল। ঠিক আছে, তো আসলে অ্যাডভোকেট বা উকিল যদি হয় তাহলে ওনাকে আসলে কেন আমাদের বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল বলা হচ্ছে। ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল হচ্ছে একটা পদের নাম, যে পদটি আমাদের মেইনলি আমরা দেখা যাচ্ছে যে যে কেসগুলো হয়, যে কেসগুলো কিন্তু আমরা দেখতে পারি অনেক কেসে আমাদের ধরো আছে মিস্টার এক্স ভার্সেস বাংলাদেশ, এবং আমরা জানি যে ক্রিমিনাল লয়ে যেসব কেসগুলো হয়, ক্রিমিনাল লয়ের আন্ডারে যেসব কেসগুলো হয় এগুলা সব ক্ষেত্রেই রাষ্ট্রপক্ষের বনাম হয়। ঠিক আছে, মানে অমুক বনাম রাষ্ট্রপক্ষ। ঠিক আছে, ধরো তুমি একটা গাড়ি চুরি করলা বা একটা বাইক চুরি করলা, ঠিক আছে, ওই ক্ষেত্রে তোমার বিরুদ্ধে কেসটা কিন্তু যে লড়বে সেটা হলো বাংলাদেশের পক্ষ থেকে। ঠিক আছে, ঠিক এরকমই একটা তোমার আছে সরকারি পক্ষ। এই প্রজাতন্ত্রের যে বিষয়টা, মানে সরকার বা প্রজাতন্ত্র একজন আর কি তোমার আইন বিষয়ক উপদেষ্টা রাখেন, যিনি সাধারণত উকিল হয়ে থাকে। ঠিক আছে, এই আইন উপদেষ্টা হলো মেনলি আমাদের অ্যাটর্নি জেনারেল। এখানে বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল প্রজাতন্ত্রের আইন উপদেষ্টা। ঠিক আছে, তিনি আইন বিষয়ক যেসব উপদেশগুলো আছে এগুলো প্রণয়ন করে থাকে। ঠিক আছে, তিনি আসল দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি কর্তৃক, এবং বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো মামলায় যেগুলো বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে ওগুলোর ক্ষেত্রে তিনি আসলে যেভাবে আইন করা হয়, আইনের ব্যাখ্যা কিংবা আদালতে বক্তব্য পেশ করে থাকেন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আইন বা অ্যাটর্নি জেনারেলের কাজ আর কি, এটা মেইনলি। তারপর দেখো আমাদের গতে বলা হচ্ছে উদ্দীপকের শরীফুল আলমের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন প্রতিষ্ঠান প্রধানের। আচ্ছা, দেখি আমরা যদি উদ্দীপকটা দেখে এক্ষেত্রে বলা আছে যে শরীফুল আলম একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান। ওই প্রতিষ্ঠানে দেশের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তা নিয়োগের জন্য লোক বাছাই করে গুরু দায়িত্ব পালন করে থাকে। উপযুক্ত লোক বাছাই করতে প্রতিষ্ঠানের সকলকে সততা, দক্ষতা, নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হয়। তাহলে এটা আসলে কাকে বোঝানো হচ্ছে? এটা আমাদের বোঝানো হচ্ছে তোমার উদ্দীপকের শরীফুল আলমের পাঠ্যপুস্তকের যে প্রতিষ্ঠান সেটি হলো আমাদের সরকারি কর্ম কমিশন। ঠিক আছে, সরকারি কর্ম কমিশন, এবং যার প্রধান হলেন একজন সভাপতি হয়। ঠিক আছে, সভাপতি এইটার প্রধান হয়। তো আসলে এটা কিভাবেই করা হয় আমরা বুঝতে পারলাম মেনলি আমাদের যেসব বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, যে ক্ষেত্রে যে বৈশিষ্ট্য যে তাদের কাজ, সততা, দক্ষতা, নিরপেক্ষতা, এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারি। কারণ কর্ম কমিশন কি, কর্ম কমিশনের কথা বলা আছে আমাদের সংবিধানের অনুচ্ছেদ 137-এ বলা আছে আমাদের এই কর্ম কমিশনের কথা। ঠিক আছে, কর্ম কমিশন আসলে কি? কর্ম কমিশনটা হচ্ছে আমাদের তোমার আমরা সরকারি পদে ধরো কেউ বিসিএস পরীক্ষা দিল। ঠিক আছে, তো বিসিএস পরীক্ষা দেওয়ার পরে তোমার জন্য যে ইনভেস্টিগেশন যাবে, তোমার আসলে দক্ষতা বা তোমার সততা আছে কিনা, বা তুমি কোনো ক্রিমিনালিটির সাথে যুক্ত কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের এই সরকারি কমিশন, এই কর্ম কমিশন এই বিষয়গুলো যাচাই বাছাই করে থাকে, এবং যাচাই বাছাইয়ের পরে কিন্তু তোমাকে তারপর তারা করে যে বাছাই করে যে তুমি আসলে ওই পদটার জন্য যোগ্য কি যোগ্য না। ঠিক আছে, তো এই বিষয়টি কিন্তু আমরা বুঝতে পারি উদ্দীপকেও কিন্তু একই বিষয় তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের আসলে এই বিষয়গুলো যে আমরা বলবো যে এইভাবে তারা এই কাজগুলো করে থাকে, এবং উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে এই একই বিষয়গুলোর উল্লেখ আছে। অতএব আমরা বুঝতে পারি যে এটা আসলে সরকারি কর্ম কমিশন। তারপর দেখে এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে
যে উক্ত প্রতিষ্ঠানের সততা, দক্ষতা, নিরপেক্ষতার উপর প্রশাসন ব্যবস্থার উৎকর্ষতা নির্ভরশীল। ঠিক আছে, এটার সাথে একমত কিনা? হ্যাঁ, এটার সাথে তুমি একমত। কারণ কি, দেখো তুমি এক্ষেত্রে যদি আমরা একটা নর্মাল বিষয় বুঝি, নর্মাল বিষয় যেটা বলা হচ্ছে যে তুমি এই প্রতিষ্ঠানটা মানে সরকারি কর্ম কমিশনের কাজ কি, তুমি যোগ্য কিনা, যোগ্য প্রার্থী কিনা এটা নির্ণয় করে। এখন যদি ধরো তারা যদি ঘুষ খায়, ঠিক আছে, তারা ধরো ঘুষ খেলো, ঘুষ খেয়ে একজন অযোগ্য প্রার্থীকে তোমার এই করে দিল, ঠিক আছে, ধরো এরকম একজন লোককে বিসিএস অফিসার বানায় দিল যে ধরো তোমার মেট্রিক পাস করে বা এসএসসি পাস করে, ঠিক আছে, ধরো আর কি হাইপোথেটিক্যালি ধরো যে এটা বানানো হলো। তো যেই লোকটা ভালো মতো পড়ালেখা জানে না বা যে আসলে আইন জানে না, সে ধরো সে শিক্ষা ক্যাডারেই হলো, বিসিএস ক্যাডার হলো, ঠিক আছে, তো এই ক্ষেত্রে সে আসলে মানুষকে কি শিখাবে, এই বিষয়টা একটা আছে। তো এটা আসলে প্রশাসন ব্যবস্থার ক্ষেত্রে আমাদের কিভাবে মিলে যায়, ধরো তুমি এই করলা একজন ব্যক্তি, ঠিক আছে, যিনি আসলে আমাদের ধরো প্রশাসন ক্যাডারে তোমার নিয়োগ পেল, ঠিক আছে, তো এই লোকটা ছিল তোমার দুর্নীতিগ্রস্ত, ঠিক আছে, দুর্নীতিগ্রস্ত একজন লোক এটা। তো এই লোকটা যখন দুর্নীতিগ্রস্ত লোক এবং সরকারি কর্ম কমিশন এই বিষয়টা জানতো, কিন্তু যাচাই বাছাই করার সময় সে ঘুষ বা উৎকোচের মাধ্যমে সে কিন্তু এই লোকটিকে করে নিল, কি বলে, তাকে এই প্রশাসন ব্যবস্থার মধ্যে নিয়ে নিল। তাহলে কি এই প্রশাসন ব্যবস্থাটা কি উৎকর্ষ বা বেস্ট থাকবে? এটা কি বেস্ট থাকবে না, তখন এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে আমাদের ওর্স্ট, মানে সবচেয়ে খারাপ হয়ে যাবে। তো আমরা আসলে বুঝতে পারি যে এই তারা যদি যাচাই বাছাই না করে করে, তাহলে কিন্তু আমাদের এই প্রশাসন ব্যবস্থাটা ভেঙে পড়বে, খারাপ হয়ে যাবে। অতএব আমরা বুঝতে পারি যে আমাদের প্রশাসন ব্যবস্থার সাথে কিন্তু এই তাদের যে উক্ত প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশনের যে দক্ষতা, সততা, নির্ভরশীলতা, এটা কিন্তু তোমার নির্ভরশীল, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি পরের সৃজনশীলটাতে যাই, তাহলে আমরা এক্ষেত্রে যেটা দেখি সেটা হলো, এক্ষেত্রে বলা আছে আমাদের, দেখো কথায় বলা আছে সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে। সাংবিধানিক প্রতিষ্ঠান কি? আসলে প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পার্থক্য। সংবিধান প্রতিষ্ঠা হলো সংবিধানের মধ্যে যেই সব প্রতিষ্ঠানের কথা উল্লেখ আছে, ঠিক আছে, তো সংবিধানের মধ্যে যেসব প্রতিষ্ঠানের আসলে উল্লেখ আছে তাদেরকে, বা সংবিধানের মাধ্যমে যেসব প্রতিষ্ঠান সৃষ্টি, তাদের কার্যক্রম, তাদের গুরুত্বাবলী বা তাদের নিয়োগাবলীগুলো বলে দেওয়া আছে, সেটা হলো আমাদের আসলে সাংবিধানিক প্রতিষ্ঠান। তো তারপর দেখো এক্ষেত্রে খতে বলা আছে যে কিভাবে সরকারি কর্ম কমিশন যোগ্য প্রার্থী নির্ণয় করে। যোগ্য প্রার্থী কিভাবে নির্ণয় করে? তাদের দক্ষতা দেখে, কিংবা তাদের নিরপেক্ষতা দেখে, কিংবা তাদের পূর্ববর্তী যেসব রেকর্ড আছে, তাদের মেধা দেখে, ঠিক আছে, যোগ্যতা দেখে, এইসব বিষয় দেখে কিন্তু তারা একটা করে, ঠিক আছে, সরকারি কমিশন তাদের প্রজাতন্ত্রের জন্য লোক নিয়োগ করে, ঠিক আছে। এভাবে কিন্তু তারা দেখা যায়। তাছাড়া তারা কি করে, বাছাইকৃত প্রার্থীর মধ্যে তারা লিখিত এবং মৌখিক পরীক্ষাও কিন্তু তারা নেয়, ঠিক আছে, এবং এর মাধ্যমে কিন্তু তারা কি করে, তোমার যোগ্য প্রার্থী নিয়োগ করে থাকে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের গতে বলা আছে উদ্দীপকে উল্লেখিত আশরাফ আলীর পদের সাথে তোমার পঠিত কোন সাংবিধানিক পদ? আচ্ছা, আশরাফ আলী একজন সিনিয়র আইনজীবী, তিনি যে কোনো আদালতে বক্তব্য পেশ করতে পারেন, সরকারের পক্ষে আইনের জটিল প্রশ্নের মতামত দেন, তার কর্মকাণ্ডের উপর সরকারের ভাবমূর্তি নির্ধারণ করে, তার অসাধারণের কারণে তাকে অপসারণ করা হয়। তো আসলে এটা কে? এটা হলো আমাদের অ্যাটর্নি জেনারেল। তো অ্যাটর্নি জেনারেল নিয়ে কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছি যে অ্যাটর্নি জেনারেল কে, এই বিষয়টাই তোমার এখানে বলতে হবে যে অ্যাটর্নি জেনারেল কে, তার কাজগুলা কি, তার গুরুত্বগুলা কি, এই বিষয়গুলো যখন তুমি এই ক্ষেত্রে বলবা, বলার পরে তুমি এই ক্ষেত্রে বলবা যে উদ্দীপকে এই ঘটেছে, ঠিক আছে, আশরাফ আলী এই পদে যেহেতু যুক্ত ছিলেন, অতএব আমরা বুঝতে পারি যে তিনি আসলে একজন অ্যাটর্নি জেনারেল ছিলেন। এবং আমরা জানি যে অ্যাটর্নি জেনারেল যদি যোগ্য না হন কিংবা সৎ না হন, তাহলে তাদেরকে রাষ্ট্রপতি কর্তৃক তাদেরকে করা হয় আর কি, ছেঁটে ফেলা হয়, বা তাদের থেকে কাজ থেকে অব্যাহতি প্রদান করা হয়, ঠিক আছে। অতএব আমরা বুঝতে পারি যে এটা আসলে আমাদের কি অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত পদের ভূমিকা কি? আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত পদের ভূমিকা কি, এটা তুমি এমনিও লিখতে পারবা। তারপরে যদি আমরা একটু বলি যে কিভাবে,
অ্যাটর্নি জেনারেলের কাজ কি? অ্যাটর্নি জেনারেল হলো সরকারের আমাদের দেশের বিরুদ্ধে কিংবা প্রজাতন্ত্রের বিরুদ্ধে যেসব মামলাগুলো হয় সেগুলো আসলে সে আইনের মাধ্যমে আদালতের কাছে ব্যাখ্যা পেশ করেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি অ্যাটর্নি জেনারেল যদি সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন না করে এবং সে যদি ধরো সঠিক বিচারের জন্য আবেদন না করে এবং কোর্ট যদি ওই ক্ষেত্রে তাকে প্রজাতন্ত্র যে কাজটা করেনি, ঠিক আছে, তার বিরুদ্ধে একটা পেশ করলো, তাহলে কিন্তু দেশে ন্যায় বিচার বা সুশাসনটা বজায় থাকবে না, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু তোমার তুলে ধরতে হবে যে আসলে তুমি নির্দোষ কি নির্দোষ না, এটা কিন্তু তোমার নির্ভর করে তোমার উকিল বা তোমার অ্যাডভোকেট বা ব্যারিস্টার যিনি আছে তার উপরে। এখন ধরো তুমি একটা মার্ডার করো নাই, ঠিক আছে, কিন্তু তোমার উকিল তোমার বিপক্ষে দলের লোকদের থেকে টাকা খেয়ে তোমাকে উল্টো দোষী প্রমাণ করে দিল যে না তুমি এই মার্ডারটা করেছো, তাহলে কি হবে? তাহলে কিন্তু আলটিমেটলি তোমার দেখা যাচ্ছে যে বিষয়টা এরকম হয়ে যাচ্ছে যে তখন তুমি কিন্তু সুশাসন পাচ্ছ না বা ন্যায় বিচার কিন্তু তুমি ন্যায় বিচার অন্তর্ভুক্ত হচ্ছ না। অতএব আমরা কিন্তু এইভাবেও দেশের সাথেও এই বিষয়টা একই সাথে তুলনা করতে পারি, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু এই ক্ষেত্রে বলতে পারি যে আমাদের আইনের শাসন বা সুশাসন প্রতিষ্ঠায় কিন্তু উক্ত পদের ভূমিকা অপরিসীম। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো আমাদের কতে বলা আছে বাংলাদেশ সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবী কি? সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবীর নাম হলো অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে। তিনি হলেন বাংলাদেশ সর্বোচ্চ আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল। তারপর দেখো এই ক্ষেত্রে কতে সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বুঝো, এটা আমরা অলরেডি বলে এসেছি যে সংবিধানের মধ্যে যেসব প্রতিষ্ঠানের কার্যাবলী, গুরুত্ব, নিয়োগ পন্থা বলে দেওয়া আছে সেগুলো হলো আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান। তারপর দেখো গতে বলা হচ্ছে উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির গঠন। আচ্ছা, এখানে দেখো সংবিধানে 137 নঙে বলা আছে তার গঠন প্রক্রিয়া এবং 140 এবং 41-এ তার কার্যাবলীগুলো বলা আছে। তো 137 অনুযায়ী আমরা জানি কিন্তু অলরেডি 137 অনুযায়ী সেটা হলো আমাদের কর্ম কমিশন, ঠিক আছে। এবং 140 এবং 41-এ কি বলে দেওয়া আছে দেখো, এক্ষেত্রে বলা আছে রাষ্ট্রপতির 57 নং আদেশ বলে বলা আছে যে এখানে তার কয়জন মেম্বার হবে, সভাপতি সহ অ্যাটলিস্ট 6 জন এবং সর্বোচ্চ 15 জন হতে পারবে এবং যারা তার মধ্যে অর্ধেক ব্যক্তি এমন হবে, মানে এই যতজন লোক করবে নিয়োগ পাবে তার মধ্যে অর্ধেক হইতে হবে যে তারা 20 বছর কিংবা তার বেশি কোনো একটা সরকারি কর্মে নিয়োগ ছিল, ঠিক আছে এইটা। তারপরে এক্ষেত্রে আমাদের দেখো 139-এ বলা হচ্ছে এই ক্ষেত্রে সভাপতির মেয়াদ কত হবে 5 বছর কিংবা যদি তার ধরো 65 বছর পর্যন্ত পূর্ণ হওয়া পর্যন্ত, ধরো একজন ব্যক্তির বয়স আছে 63 বছর, সে সভাপতি নিয়োগ হলো, তো আমরা জানি যে 5 বছর সেই করতে পারে, তার মানে কি সে 68 বছর পর্যন্ত যাবে না, কারণ তার বয়সটা 65 যদি হয়ে যায় তাহলে সেই অবস্থায় তাকে করতে হবে, পদত্যাগ করতে হবে এবং পরবর্তীতে আরেকজনকে নিয়োগ দেওয়া হবে। আর ধরো যদি তার বয়স তার বয়স আছে আমাদের 51, তাহলে সে 5 বছর থাকবে এবং সে 56 বছর পর্যন্তই করবে, এই বিষয়টা এটা বোঝানো হয়। আচ্ছা, তারপর দেখো আমাদের অন্যান্য ধারায় যা বলা আছে দেখো, এই ক্ষেত্রে আমাদের বলা আছে গঠন প্রক্রিয়া তো বললাম, এই ক্ষেত্রে দেখো বলা আছে যে আমাদের উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির কার্যাবলী মূল্যায়ন করে যে আসলে তারা কি কি কাজ করে, আমরা তো অলরেডি বলেই দিয়েছি, সংক্ষেপে বলা হয়েছে। তারপরে যদি আমরা এই ক্ষেত্রে ঘয়ের জন্য বিস্তারিতভাবে বলি তাহলে দেখো এই ক্ষেত্রে বলা যায় আমাদের তাদের কাজগুলো কি, তাদের 137 থেকে 141 নং অনুচ্ছেদ পর্যন্ত, আর্টিকেল 137 to 141 পর্যন্ত কিন্তু এই কর্ম কমিশনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো কি আছে, তাদের কর্মচারী, প্রজাতন্ত্রের যেসব কর্মচারী মানে সরকারি যেসব কর্মচারী থাকে তাদের মনোনয়ন বা নিয়োগের উদ্দেশ্যে পরীক্ষা নেন, ঠিক আছে, এবং উপযুক্ত লোকদের মনোনয়নের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা এর প্রধান কাজ, এটাই আর কি এই কমিশনের প্রধান কাজ। তারপর তার কি আর কাজ আছে, নিয়োগ ও সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ প্রদান করা, সে পরামর্শ প্রদান করে নিয়োগের ক্ষেত্রে যাতে তারপর কোন নিয়োগের যেমন যোগ্যতা কিরূপ হবে, পদোন্নতি কিভাবে, অবসর ভাতার অধিকার কি হবে, অবসর ভাতা কত হবে কোন পদের জন্য, এই বিষয়গুলো। তারপর দেখো বলা হচ্ছে বার্ষিক রিপোর্ট প্রদান সম্পৃক্ত সার্বিক কার্যক্রম কি কোন সংবিধান আছে, সংবিধানের 141 নং অনুচ্ছেদে বলা আছে যে তারা প্রতি বছর 1 মার্চের মধ্যে জানুয়ারি থেকে
ডিসেম্বর পর্যন্ত যে এইসব ইগুলো আছে, যে কর্মকাণ্ডগুলো আছে, তারা যে কর্মকাণ্ডগুলো করে সেগুলা রাষ্ট্রপতি বরাবর পেশ করবেন। তারপর তাদের আবার একটা কাজের কথা বলা আছে যে সাংবিধানিক আইনের দ্বারা অন্যান্য কাজও, এই ক্ষেত্রে আর কি তারা একটা ব্রড দিয়ে দিল, একটা ব্যাপক একটা বিষয় বলে দিল যে যেগুলো আরো অন্যান্য কাজ তোমার এই ক্ষেত্রে পরিচালনা করে থাকেন। আচ্ছা গেল। তারপরের সৃজনশীলে যদি আমরা যাই, দেখো এই ক্ষেত্রে বলা আছে 4 নং সৃজনশীলে আমাদের বলা আছে যে তোমার এসিসি এর পূর্ণরূপ কি। এসিসি এর পূর্ণরূপ হলো আমাদের অ্যান্টি করাপশন কমিশন, ঠিক আছে, অ্যান্টি করাপশন কমিশন, ঠিক আছে, এসিসি। আচ্ছা তারপর দেখো জলবায়ু পরিবর্তনের দুটি কারণ লেখো। জলবায়ু পরিবর্তন তো হাজার হাজার কারণে হয়, এর মধ্যে দুটি কারণ আমরা যদি বলি যে বৃক্ষ নিধন, ঠিক আছে, বৃক্ষ নিধন, আর আমরা বলতে পারি CO2 নির্গমন। এই দুইটা বিষয় তারপর ব্যাখ্যা করবে যে বৃক্ষ নিধনের ফলে আমরা যেসব করি, ঠিক আছে, বৃক্ষ নিধনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড যেটা গ্রহণ করতে পারতো সেটা এখন গ্রহণ করতে পারছে না, অতএব এটা আমাদের বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে, অতএব এবং এর ফলে আমাদের বায়ুমণ্ডল গরম হয়ে যাচ্ছে। কিংবা তুমি বলতে পারো যে আমাদের বিভিন্ন যানবাহন, কলকারখানা থেকে যেসব গ্যাস নির্গমন হচ্ছে যেগুলো হলো কার্বন ডাইঅক্সাইড, এগুলোর ফলেও কিন্তু আমাদের তোমার হচ্ছে পরিবেশ, জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং পরিবেশে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। অধ্যাপক জনাব সেলিনা ইসলাম কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কর্মরত বলতো? সম্প্রতি জনাব সেলিনা ইসলাম, আচ্ছা এই ক্ষেত্রে আসলে কি একটা নাম দিল, জনাব সেলিনা ইসলাম। যদি সেলিনা ইসলাম যদি মহিলা হয় তাহলে এটা জনাব হবে না, আর যদি সেলিনা ইসলাম পুরুষ হয় তাহলে এই সেলিনার নামটা কেমন, এটা তো সেলিম হইতে পারতো। আচ্ছা যাই হোক, তারা কি হিসাবে নাম দিল তারাই জানে। সম্প্রতি জনাব সেলিনা ইসলাম বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ লাভ করে প্রতিষ্ঠানটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে, এই যে এইটাই আমাদের প্রধান বৈশিষ্ট্য, নির্বাচন কমিশন। এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এটা আসলে সে প্রধান যেহেতু, তো এই সালে আসলে এটাকে সে হলো প্রধান নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তার কোন সংবিধানে, এটা তো আমরা বুঝতে পারলাম যে প্রধান নির্বাচনের কার্যাবলীগুলো এই ক্ষেত্রে তোমার ব্যাখ্যা করতে হবে। এই ক্ষেত্রে তোমার গতে এসে তোমার কার্যাবলী যা আছে, ঠিক আছে, আমাদের প্রধান নির্বাচন কমিশন কিংবা নির্বাচন কমিশনের যেসব কার্যাবলীগুলো আছে সেগুলো তোমার বলতে হবে যে কত নং অনুচ্ছেদ অনুযায়ী তারা গঠিত হলো, ঠিক আছে। এবং প্রধান নির্বাচন কমিশনের সাথে আরো 4 জন থাকবে, একজন তো প্রধান থাকবে, আরো 4 জন থাকবে তাকে সাহায্য করার জন্য। এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে বলতে হবে। তার কাজ হলো নির্বাচন প্রতিষ্ঠা করা এবং নির্বাচন কবে হবে, ঠিক আছে, নির্বাচন কিভাবে হবে, নির্বাচন কি মাধ্যমে হবে, নির্বাচন কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে, ঠিক আছে, কারা ভোট দিতে পারবে না, এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে তুলে ধরতে হবে আর কি। সোজা কথায় কার্যাবলীগুলো তোমার এই ক্ষেত্রে বলতে হবে। তারপর দেখো আমাদের ঘতে বলা আছে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উক্ত প্রতিষ্ঠানের ভূমিকা। তার মানে এই ক্ষেত্রে ভূমিকা, একটা বিষয় মনে রাখবা, আমাদের এই ক্ষেত্রে যতগুলো প্রতিষ্ঠানের কথা বলা আছে এই প্রতিষ্ঠানের আমাদের দুইটা বিষয় করতে হবে। একটা হলো কার্যাবলী, আরেকটা হলো গুরুত্ব বা ভূমিকা। এই দুইটা বিষয় একদম স্টার মার্ক করে রাখবা, ঠিক আছে। এই দুইটা যে কয়টা প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, নির্বাচন কর্ম কমিশন কিংবা দুদক কিংবা আমাদের এইগুলো আছে যেটা আমাদের নির্বাচন কমিশনার, এই সবগুলোর কার্যাবলী এবং ভূমিকা এগুলো তোমার মনে রাখতে হবে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা আছে কার্যাবলী তো বললাম, এক্ষেত্রে আমাদের ভূমিকা। প্রথমেই তুমি বলবা যে আসলে এটা সুষ্ঠু ও অবাধ, এটা কার ভূমিকা, ঠিক আছে, এটা কার কাজ বললাম, নির্বাচন কমিশনের কাজ। তারপর নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এর গঠন প্রক্রিয়া কত নং অনুচ্ছেদে আছে, গঠন প্রক্রিয়াগুলো কি এবং এর কার্যাবলীগুলো কি, এগুলো একটু বলতে পারো শর্টকাটে। তারপর তুমি এক্ষেত্রে তার ভূমিকাগুলো তোমার 1 2 এভাবে তুমি পয়েন্ট করে দিয়ে দিবে, ঠিক আছে, পয়েন্ট করে এই ক্ষেত্রে দিয়ে দিবা।
এই বিষয়গুলো, ঠিক আছে, যে তারা আসলে কি কি ভূমিকাগুলো পালন করে থাকে। আচ্ছা, তারপর যদি আমরা 5 নম্বর সৃজনশীলে যাই, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পারি আসলে বলা হচ্ছে দরিদ্র মেধাবী শিক্ষার্থী মার্জিয়ার স্কুল জীবন থেকে শিক্ষকতার প্রতি আকর্ষণ ছিল। সে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স মাস্টার্স সহ ডিগ্রি লাভ করার পর সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগ পরে চাকরি আবেদন করে। প্রতিষ্ঠানটি একটা প্রতিষ্ঠান যে চাকরি আবেদন করে, ওই প্রতিষ্ঠানটি তার নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি স্তরে মার্জিয়া কৃতকার্য হয়। প্রতিষ্ঠানটি মার্জিয়াকে পছন্দের পদে নিয়োগ দেওয়ার জন্য সরকারের একটি মন্ত্রণালয়ের নিকট সুপারিশ পাঠায়। এটা আসলে কোন প্রতিষ্ঠান বলতো? এটা হলো আমাদের সরকারি, দেখো, কর্ম কমিশনের কথা এক্ষেত্রে বলা আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কর্ম কমিশনের বিষয়গুলো আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি। তার গঠন আলোচনা করবে, যেটা আমাদের বলা আছে যে 137 কিংবা 139 বা এই রাষ্ট্রপতির 56 নং ধারা বল, এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে তুলে ধরতে হবে। সরি, 57 নং ধারা বল, ঠিক আছে। আর 39, 37 এর আন্ডারে এটা তোমার গঠন প্রক্রিয়াটা করতে হবে। এবং তারপর স্বচ্ছতার উপর নির্ভরশীল কিনা, এই ক্ষেত্রে তোমার এটা বলা হচ্ছে যে এই ক্ষেত্রে আসলে তোমার কর্ম কমিশনের গুরুত্বটা তোমার এই ক্ষেত্রে বলতে হবে যে গুরুত্বটা কি। আচ্ছা, এইডস এর পূর্ণরূপ কি আমরা যদি দেখি, এইডস এর পূর্ণরূপ হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনে ডেফিসিয়েন্সি সিনড্রোম, ঠিক আছে। অ্যাকুয়ার্ড বানানগুলো দেখবে, অ্যাকুয়ার্ড ইমিউনে এম ডেফিসিয়েন্সি সিনড্রোম, এই বানানগুলো দেখে নেবা, ঠিক আছে। তারপর দেখো আমাদের ক্ষতে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝো? জলবায়ু পরিবর্তন হচ্ছে একটা বৃহৎ এরিয়ার অনেক দিনের যে আবহাওয়ার যে পরিবর্তন বা আবহাওয়ার যে বিবরণ, সেটাকে বোঝানো হয়। সাধারণত 30 থেকে 40 বছরের যে তোমার একটা নির্দিষ্ট এলাকার আবহাওয়ার যে গড় অবস্থার রূপান্তর, যে 30-40 বছর আগে এখানে তাপমাত্রা কেমন ছিল, দিনের সময়কাল কত ছিল, রাতের সময়কাল কখন ছিল, কখন বৃষ্টিপাত হতো, কি পরিমাণ বৃষ্টিপাত হতো, এই বিষয়গুলোই যখন তোমাদের জলবায়ু পরিবর্তনের মাধ্যমে তুলে ধরা হয়। তারপর এক্ষেত্রে গত বললাম, আর ঘতে আমরা যদি যাই যে কিভাবে এটা স্বচ্ছতার উপর প্রশাসন ব্যবস্থা নির্ভর করে, ঠিক আছে। তাহলে আমরা এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে তোমার গুরুত্বটা করতে হবে যে দেখো তোমরা এক্ষেত্রে কিভাবে গুরুত্বগুলো করছে। প্রাথমিক পরীক্ষা, বাছাই পরীক্ষা, তারপর লিখিত পরীক্ষা, পুলিশ তদন্ত, ডাক্তারি পরীক্ষা, মৌখিক পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে তারা সৎ, যোগ্য, মেধাবী ছাত্রই করে। তারপর তাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা, তাদের সম্পর্কে তাদের এলাকার মানুষের ধারণা কেমন, তাদের সম্পর্কে তারা কোনো অ্যান্টি সোশ্যাল কাজে আছে কিনা, কিংবা রাষ্ট্রদ্রোহিতার সাথে বা বিদেশি কোনো সংস্থার সাথে খারাপ কোনো কাজে লিপ্ত আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু তারাই দেখছে। এবং যখন তারা একটা মানুষকে এতগুলো প্রক্রিয়ার মাধ্যমে তারা নিয়োগ করবে, তখন কিন্তু ওই দেশে আলটিমেটলি তোমার কিন্তু স্বচ্ছতাটা বজায় থাকবে, ঠিক আছে, যে তার আসলে স্বচ্ছতাটা কি পরিমাণ আছে, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু এই ক্ষেত্রে আমাদের বজায় থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো আমাদের 6 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে বাংলাদেশ সংবিধানের অভিভাবককে। বাংলাদেশের সংবিধানের অভিভাবক হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এটা মনে রাখবা, সংবিধানের অভিভাবক হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে ইফটিজিং রোধ করা প্রয়োজন কেন। ইফটিজিং বলতে আসলে কি বোঝায়? ইফটিজিং বলতে বোঝানো হয় একজন মানুষের দ্বারা, ঠিক আছে, আরেকজন মানুষকে যখন তোমার নানা রকম অঙ্গভঙ্গি করে তোমার তাকে করা হয়, তাকে বিভিন্নভাবে সেক্সুয়ালি বা বিভিন্নভাবে তোমার বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গি দেখানো হয়, তাকে বিভিন্ন ইঙ্গিত করা হয়, ওটা হলো ইফটিজিং। এখন দেখো আমাদের যে টিপিক্যাল সংজ্ঞাটা আছে, ওই সংজ্ঞায় বলা হচ্ছে যে তোমার ছেলেরা মেয়েদেরকে যেসব এইসব খারাপ অঙ্গভঙ্গি দেখায়, ঠিক আছে, এটাই হলো আমাদের তোমার ইফটিজিং বলা হচ্ছে, ঠিক আছে। কিন্তু বিষয়টা কিন্তু আসলে এরকম হওয়া উচিত না, এটা আমাদের এই সংজ্ঞাটা পরিবর্তন করা উচিত, যে শুধুমাত্র ছেলেরাই করে মেয়েরা করে না, এরকম না। হ্যাঁ, মেয়েরা হয়তো বা কম করে বা না করার বরাবরই করে, কিন্তু এইটা যে কখনো তারা করবে না বা কখনো এই বিষয়টা উল্টে যাবে না, এরকম কিন্তু না। ছেলে মেয়ে কিন্তু এখন সব দিকে যেহেতু তালে তাল মিলিয়ে চলছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ইফটিজিং এর ক্ষেত্রেও কিন্তু তারা দেখবা আমাদের সমভূমিকায় এসে পড়বে ছেলেদের, ঠিক আছে, এটা। আর তারপর কিন্তু আরেকটা বিষয় যেটাই করা যাচ্ছে, সেটা হলে কিন্তু যে শুধুমাত্র ছেলেরা মেয়েদের করবে এরকম না, আমাদের মধ্যে একটা বিশেষ কমিউনিটি এসে পড়েছে এখন, ঠিক আছে, যেটা নিয়ে খুবই আলোচনা চলছে, আলোচনা সমালোচনা, যে এখন কিন্তু তারা কিন্তু নিজেদের গোত্রের মানুষদেরকেও কিন্তু তারা এখন ত্যক্ত করতে পারে, ঠিক আছে। তো ইফটিজিং বলতে কিন্তু আমরা শুধুমাত্র ছেলেরা মেয়েদেরকে করে এটা না বলে, যে একজন লোক আরেকজন লোককে যখন এইসব অঙ্গভঙ্গিগুলা করে, খারাপ অঙ্গভঙ্গিগুলো, ওটাই কিন্তু আমাদের হলো তোমার ইফটিজিং। তো এই ইফটিজিং এর মাধ্যমে কি হয়, যাকে ইফটিজিং করছো তার মানসিকভাবে কিংবা নানাভাবে শারীরিকভাবে যেসব এইগুলা হচ্ছে তার
অস্বস্তিগুলো হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু এর জন্য কিন্তু রোধ করা প্রয়োজন। কিংবা যে একটা সোশ্যাল স্টিগমা, ঠিক আছে, একটা সোশ্যাল স্টিগমা এসে পড়ছে, ঠিক আছে, এই বিষয়টার জন্য কিন্তু তার রোধ করা প্রয়োজন। অনেকে দেখা যাচ্ছে এই বিষয়গুলা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বা ছেলে যারা আছে এই বিষয়গুলো না করে কিন্তু তারা আত্মহত্যা করে নেয়, ঠিক আছে। তো এই বিষয়গুলোর জন্য কিন্তু আমাদের ইপটিজিংকে রোধ করা প্রয়োজন। আচ্ছা, এক্ষেত্রে দেখো বলা হচ্ছে সেলিমের বাবার কর্মরত প্রতিষ্ঠানের সাথে তোমার কোন প্রতিষ্ঠানে? আমার বাবার রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত, তার প্রতিষ্ঠানের স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রতিনিধি নির্বাচন সহ রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে চালিকা শক্তি হিসেবে কাজ করে, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য প্রতিনিধি বাছাইয়ের জন্য কি করে আসলে নির্বাচন করে। তো আসলে এটা কোন বলতো? এটা কিন্তু আমরা অলরেডি জানি, এটা হলো আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, যেটা হলো নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশনের বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি ব্যাখ্যা করে এসেছি, ঠিক আছে। তারপর দেখো এখানে বলা হচ্ছে তুমি কি মনে করো উক্ত সংবিধান জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে যথার্থ ভূমিকা পালন করে? এই যে ভূমিকা, তার ভূমিকাটা কি এবং এটা রিলেট করতে হবে প্রতিষ্ঠানটি জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে। অবশ্যই সেই করে। কিভাবে করে এই বিষয়গুলো যদি আমরা দেখি, অবশ্যই করে। তারপরে দেখো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে থাকে, যার ফলে তোমার যাকে পছন্দ তাকে তুমি ভোট দিলা, সেই হলো প্রতিনিধি হলো। তো এই ক্ষেত্রে কি আমাদের এক্ষেত্রে কিন্তু আমাদের এইগুলা থাকে, সুষ্ঠুতা মেনটেন হয়। কিংবা এই ক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে যথার্থ ভূমিকা পালন করে, যে তুমি তোমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছো, তাকে জনপ্রতিনিধি করতে পারছো, ঠিক আছে। কিংবা যাকে তুমি জানো যে এলাকার লোক জানে যে সে ভালো লোক না, সে খারাপ লোক, কিংবা সে দুর্নীতিগ্রস্ত, সে মানুষের টাকা মেরে খায়, কিংবা সে কি ক্যাডারগিরি করে, এই বিষয়গুলো যখন তুমি বলবা জানবা, তখন কিন্তু এগুলো তুমি এই নির্বাচনের মাধ্যমে কিন্তু তাকে করতে পারবে। খারাপ লোককে তুমি ভোট দিবা না, ভালো লোককে তুমি ভোট দিবা। অতএব কিন্তু আমরা যে আলটিমেটলি যে জনপ্রতিনিধি হইতে চাবে তাকেও কিন্তু আলটিমেটলি ভালো কিংবা ভালো কাজের জন্য করতে হবে। তো আলটিমেটলি আমরা বুঝতে পারি কিন্তু এই নির্বাচন কমিশন এই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কিন্তু আমাদের একজন জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো এক্ষেত্রে বলা হচ্ছে এইচআইভি এর পূর্ণরূপ কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, ঠিক আছে, এটা মনে রাখবা। এইচআইভি এর পূর্ণরূপ হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তারপর দেখো আমাদের বলা হচ্ছে যে খাদ্যে ভেজাল বলতে আসলে কি বোঝায়? খাদ্যে ভেজাল বলতে বোঝায় যে যেটা ভালো খাদ্য বা বিশুদ্ধ খাদ্য নয় সেটা হলো, এবং যেটা আমাদের বিশুদ্ধ খাবার নয় এবং যেটার সাথে অন্যান্য কোনো পদার্থ মিশিয়ে ওই খাবারটাকে অবিশুদ্ধ বা অশুদ্ধ করে ফেলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের খারাপ খাদ্য বা অ্যাডাল্টারেট ফুড বা ভেজালকৃত খাদ্য, ওইটা, ঠিক আছে। এই বিষয়টি তোমার এক্ষেত্রে বলতে হবে যে কি কি বিষয় ক্ষতিকর হতে পারে বা নিম্নমানের অকেজ অস্বাস্থ্যকর জিনিস দিয়ে বা বিভিন্ন রাসায়নিক পদার্থ মিলিয়ে খাদ্যকে উৎকৃষ্ট কিংবা অনেক চকচকে দেখানোর জন্য যে বিষয়গুলো করা হয় সেটাই হলো আমাদের খাদ্য ভেজাল। তারপর দেখো এক্ষেত্রে আমাদের গতে বলা হচ্ছে জনাব ওয়াই কোন ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্বরত? জনাব ওয়াই যে ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত আছে তারা 2004 সালে কাজ শুরু করে। আচ্ছা, বুঝতে পারলাম। তারপরে এক্ষেত্রে বলা হচ্ছে উক্ত প্রতিষ্ঠানটি ব্যক্তি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের সম্ভাব্য অনিয়মের বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করে। আচ্ছা, বুঝতে পারলাম। আরেকটা দেওয়া আছে এবং তাকে ব্যাপক ক্ষমতা দেওয়া আছে এবং উক্ত প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা সুশাসন নির্ভর করে। কোনটা বলো তো? যারা আমাদের দুর্নীতিগুলা করে, কারা? দুর্নীতি দমন কমিশন। তার মানে 2004 সালের একটা বিষয় আছে। তারপর তারা কি করে, যেহেতু মানুষের সরকারি বেসরকারি মানুষের তাদের নিয়ম অনিয়মের বিষয়গুলো যাচাই করে, এটা কিন্তু আমাদের দুর্নীতি দমন কমিশনের কথা বলা হচ্ছে। তো দেখো দুর্নীতি দমন কমিশন, এটা আমরা বুঝতে পারলাম এইভাবে 2004 সালে বা এইসব বৈশিষ্ট্যের কারণে। তারপর তার কার্যাবলীগুলো তোমার এক্ষেত্রে তুলে ধরতে হবে, যেটা আমি একটু আগেই বলেছি যে এই যে প্রতিষ্ঠানগুলো তাদের কার্যাবলী এবং তাদের ভূমিকাগুলোই তোমার খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো দুর্নীতি দমন কমিশন এত মোতাবেক অনুসন্ধান ও তদন্ত পরিচালনা করে। তারপর মামলা দায়ের করতে পারে তাদের বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্ত লোকদের বিরুদ্ধে, এবং সেই মামলা পরিচালনা করার ক্ষমতা তাদের আছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তির পক্ষে অন্য কোনো ব্যক্তি কর্তৃক দাখিলকৃত আবেদনের ভিত্তিতে অনুসন্ধান করতে পারে। যেমন আমি তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি দুর্নীতির কারণে, আমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সেই ভিত্তিতেও কিন্তু তারা করতে পারবে।
এই দাখিলকৃত আবেদনের ভিত্তিতে অনুসন্ধান করতে পারবে। দুর্নীতি দমন কমিশন আইন দ্বারা কমিশনের উপর অর্পিত দায়িত্ব পালন করে। তারপর তারা দুর্নীতি প্রতিরোধের জন্য কোনো আইন অধীন স্বীকৃত ব্যবস্থাবলী পর্যালোচনা ও মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করে থাকে। আরও কার্যাবলী যেগুলো আছে সেগুলো লিখে দিয়ে আসবে। আচ্ছা, তারপর দেখো ঘতে বলা হচ্ছে ভূমিকা, প্রতিষ্ঠানের ভূমিকা বিশ্লেষণ করো। তো তাদের ভূমিকা কি, কার্যাবলী যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ভূমিকা, যে এই কার্যাবলীটা করছে, যেমন দুর্নীতি দমন কমিশন কি করছে, তারা একটা কাজ করছে, যেটা হলো তারা ওই মামলা দায়ের করছে এবং মামলা পরিচালনা করছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে যে নিরপরাধ ব্যক্তি সে মুক্তি পেয়ে যাচ্ছে এবং যে অপরাধকৃত ব্যক্তি তাকে শাস্তি দেওয়া হচ্ছে। কিংবা আরেকটা কার্যাবলী যদি আমরা দেখি, কার্যাবলী তোমার ধরো এই ক্ষেত্রে আছে তোমার কি করে, উৎস চিহ্নিত করে, দুর্নীতির উৎস চিহ্নিত করে। এর ফলে কি হয়, মানুষ ওই দুর্নীতিবাজদেরকে চিনতে পারে এবং দুর্নীতির যে তার উৎসগুলো কি সেগুলো কিন্তু মানুষ জানতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু মানুষ ব্যবস্থা গ্রহণ করতে পারে। ঠিক আছে, এইভাবে তোমার যদি কার্যাবলীগুলো তোমার মনে থাকে, ওই কার্যাবলী এই কাজটা করলো এবং ওই কাজের ফলে যেই ফলটা পেলাম ওইটাই আসলে তার ভূমিকা, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে জনাব টুম্পা বা জনাব টুম্পা, ঠিক আছে, মহিলা মানুষের আগে জনাব দিয়ে দিল। আচ্ছা, বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার কয়টি মূলনীতি, আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছি 4টি মূলনীতির কথা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। জলবায়ু পরিবর্তনের 2টি কারণ আমরা বলে আসছি। উদ্দীপকে বাংলাদেশ কোন সংবিধানের প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে এবং তারপর জাতিকে ভূমিকা মূল্যায়ন করতে বলা হয়েছে। সরকারি কর্মকর্তা, তিনি বাংলাদেশ সরকারের সংবিধান স্বীকৃত একটি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এবং তিনি কি করেন, উক্ত প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ ছাড়া বদলি, পদোন্নতি ও অন্যান্য কাজের সাথে সংশ্লিষ্ট। তো এটা আসলে কে করে থাকে, এটা কোন কমিশনের কথা বলা হচ্ছে, এটা আমাদের বলা হচ্ছে সরকারি কর্ম কমিশনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবং দেশ জাতির ইস্যুর জন্য তার ভূমিকা, এই বিষয়টা অলরেডি আমরা পড়ে এসেছি। তারপরে সৃজনশীল যদি আমরা দেখি, এক্ষেত্রে বলা হচ্ছে দেখো অধ্যাদেশ জারি করেন কে, অধ্যাদেশ কখন জারি করা হয় এবং কে জারি করে, এই বিষয়ে আমরা আলোচনা করে আসছি, এসে পড়েছি। অধ্যাদেশ জারি করেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির নামের পূর্বে কিন্তু বলা হয় মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি। আর বিভিন্ন সংসদ সদস্য কিংবা প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী পরিষদ, যারা মন্ত্রী পরিষদের সদস্য আছে তাদের নামের পূর্বে বলা হয় মাননীয় অমুক। আর রাষ্ট্রপতির ক্ষেত্রে বলা হয় মহামান্য, মানে তিনি সবচেয়ে বড় মান্য ব্যক্তি। ঠিক আছে, মাননীয় ব্যক্তি, এই জন্য ওনাকে মহামান্য বলা হচ্ছে, আর বাকিদের ক্ষেত্রে মাননীয় বলা হচ্ছে। আচ্ছা, সাংবিধানিক প্রতিষ্ঠা কি, এটা আমরা পড়ে এসেছি, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই নিয়ে আমরা শুধু 3বার দেখে ফেললাম এই প্রশ্নটা। তারপর দেখো বলা হচ্ছে উদ্দীপকে এক্স এর সাথে বাংলাদেশের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের সাদৃশ্য আছে, কোন সাংবিধানিক প্রতিষ্ঠান। জনাব এক্স প্রজাতন্ত্রের একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে আইনি জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারকের মর্যাদা, সুপ্রিম কোর্টে করে রাষ্ট্রপতির এই অনুযায়ী আছেন। ঠিক আছে, আইনি জটিলতা নিরসনে দায়িত্ব পালন করে থাকেন কে বলো, এটা হলো আমাদের অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, তিনি প্রথমে কি করলো, তিনি কিন্তু তোমার আইনি জটিলতা থেকে নিরসনে, ঠিক আছে, আইনি জটিলতা নিরসনে, এবং এটা সাংবিধানিক একটি পদ ছিল। ঠিক আছে, এই জন্য আমরা বুঝতে পারি এটা অ্যাটর্নি জেনারেল, এবং পরবর্তীতে তিনি কিন্তু সুপ্রিম কোর্টের একজন বিচারকের মর্যাদাও তিনি ভোগ করেন। তো এটা আমরা বুঝতে পারি যে অ্যাটর্নি জেনারেল, এটা নিয়ে আর বলার কিছু নেই। আমরা এক্ষেত্রে তার সাদৃশ্য কিভাবে আছে, এই ক্ষেত্রে আমাদের কার্যাবলীগুলো ব্যাখ্যা করতে হবে এবং কার্যাবলী পরে তুমি এটার সাথে প্রয়োগমূলক বিষয়টা তোমার এই ক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে। তারপর দেখে এক্ষেত্রে বলা হচ্ছে সঠিকভাবে দায়িত্ব পালনে করছে, আর এই ক্ষেত্রে তোমার ভূমিকাগুলোই করতে হবে, ব্যাখ্যা করতে হবে, এবং ভূমিকার পরে তোমার এই ক্ষেত্রে বলতে হবে এই ভূমিকাগুলো কিভাবে ন্যায় বিচার নিশ্চিত করে। যদি আমরা একটু দেখি, দেখো এক্ষেত্রে বলা আছে, দেখো তার একটা ভূমিকা যদি আমরা বলি, তার ভূমিকা হলো তোমার অ্যাটর্নি জেনারেল জ্ঞান, দক্ষতা, সতর্কতা, সচেতনার সাথে দায়িত্ব পালন করে। এই যে তার দায়িত্ব পালনের কারণে কি হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। আচ্ছা,
এই তার ভূমিকার কারণে এই কাজটা হচ্ছে। তারপর পক্ষান্তর যদি সততা এবং নিষ্ঠার সাথে কাজ না করেন তাহলে কিন্তু ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে না। তিনি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিলে মানুষ সুবিচার পাবে, তিনি ন্যায়সঙ্গত না নিলে রাষ্ট্র বা প্রজাতন্ত্রের পক্ষে যে লোক সে সুবিচার পাবে না। এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে বলতে হবে, ঠিক আছে, আর কিছু নেই। তারপর দেখো এক্ষেত্রে আমাদের পরবর্তী সৃজনশীলে বলা হচ্ছে বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের প্রধান কাজ কি? প্রধান কাজ কি? প্রধান কাজ হলো তাদের দক্ষ যোগ্য সরকারি কর্মচারীদের নিয়োগদান করে, দক্ষ এবং যোগ্য লোকদের সরকারি কাজে বা প্রজাতন্ত্রের কাজে নিয়োগ প্রদান করা, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমরা দেখি সংবিধানের 118 নং অনুচ্ছেদ, এক্ষেত্রে কি বলা আছে? নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়। নির্বাচন কমিশন কিভাবে গঠিত? নির্বাচন কমিশন গঠিত হওয়ার তোমার এক্ষেত্রে বিষয়গুলো বলতে হবে। এক্ষেত্রে তোমার যে নির্বাচন কমিশন কত নং অনুচ্ছেদ, 118 নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয় এবং সেটাতে একজন প্রধান নির্বাচন কমিশনার থাকে এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনার থাকে তার আন্ডারে, ঠিক আছে, এবং তারা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ প্রদান করা হয় তাদেরকে, ঠিক আছে, এবং তাদের কার্যকাল থাকে 5 বছর পর্যন্ত, ঠিক আছে। এই বিষয়গুলো তোমার বলতে হবে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে গতে আমাদের মিস্টার ক যে সাংবিধানিক পদে নিয়োজিত তার নিয়োগ দক্ষতা কার্যাবলী ব্যাখ্যা করো। মানে তার কার্যাবলীগুলোই কিন্তু আলটিমেটলি ব্যাখ্যা করতে বলা হচ্ছে। এর সাথে নিয়োগ ক্ষমতাও করা হয়েছে। সর্বোচ্চ আদালতের প্রথিত যশা আইনজীবী হওয়ার কারণে তাকে একটি আইনভিত্তিক সাংবিধানিক, আইনভিত্তিক কোনটা বলো তো? আইনভিত্তিক হলো কোনটা বলো দেখি? এটা হলো আমাদের অ্যাটর্নি জেনারেল। আইন ভিত্তিক বললে, আইন ভিত্তিক পদ বললে এটা হচ্ছে আমাদের অ্যাটর্নি জেনারেল। এবং অ্যাটর্নি জেনারেলের তার কাজ কি? তিনি প্রজাতন্ত্রের যিনি আছে প্রজাতন্ত্রের পক্ষে তিনি আইন পেশ করেন আদালতে। তাদের আমাদের কি করতে হবে কি না করতে হবে, আইন অনুযায়ী কি কত ধারা অনুযায়ী কি করতে হবে। যেমন কেউ ধরো করলো, ফ্রড করলো, চিটিং করলো, ঠিক আছে, তার 315 থেকে 415 থেকে 420 এই পর্যন্ত তার পানিশমেন্ট কি হবে, তার কাজগুলো কি হবে। কিংবা কেউ যদি তোমার করে হত্যা করে বা মার্ডার করে, এই ক্ষেত্রে আমাদের পেনাল কোডের দণ্ডবিধির তোমার 300, ঠিক আছে, আর্টিকেল সেকশন 300 অনুযায়ী তার কি হবে এবং তারপর 302 অনুযায়ী তার মৃত্যুদণ্ড হবে, ঠিক আছে। দণ্ডবিধি আইন 302 ধারা মোতাবেক আপনাকে ফাঁসি প্রদান করা হলো, সর্বোচ্চ শাস্তি ফাঁসি প্রদান করা হলো। এই যে বিষয়গুলো, এগুলা কিন্তু আসলে তোমার রাষ্ট্রের পক্ষ থেকে যখন এই বিষয়গুলো উত্থাপিত হবে তখন কিন্তু এগুলা কেই করবে, তখন কিন্তু এগুলা অ্যাটর্নি জেনারেল এই কাজগুলো করে থাকে। এই হলো তার ক্ষমতা, ঠিক আছে। আইনের মধ্যে থেকে আইনের বিষয়গুলোকে সে ব্যাখ্যা করবে, ঠিক আছে, এইগুলা। তারপর দেখো ঘতে বলা হচ্ছে মিস্টার খ এর পদ জাতীয় অর্থের রক্ষক। মিস্টার খ কি করছে? খ আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতার কারণে জাতির অর্থের অভিভাবক। জাতীয় অর্থের অভিভাবক কে? জাতীয় অর্থের অভিভাবক বলতে কি বোঝানো হয়? যেটা একটা সাংবিধানিক পদ। এটা কোনটা? এটা হলো আমাদের, এটা হচ্ছে আমাদের তোমার অর্থের অভিভাবক হিসাবে অধিষ্ঠিত তিনি হচ্ছেন সাংবিধানিক পদটি মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক তিনি হলেন জাতীয় অর্থের অভিভাবক, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো তার হলো তার সংবিধান 127 অনুযায়ী তিনি নিয়োগপ্রাপ্ত হন মহাহিসাব নিরীক্ষক এবং তার কাজ কি? সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ, কর্মচারী হিসাব নিরীক্ষা করেন এবং তার অনুরূপ একটি বার্ষিক রিপোর্ট তিনি প্রণয়ন করেন, ঠিক আছে। তারপর তার উদ্দেশ্য প্রজাতন্ত্রের কার্যে নিযুক্ত কোনো ব্যক্তি নথি, বই, রসিদ, দলিল, অর্থ, স্ট্যাম্প, ঠিক আছে, সরকারি সম্পত্তি বিষয়ে যেসব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পেশ করে থাকেন। তারপর জাতীয় সংসদের আইনের দ্বারা প্রতিষ্ঠিত যে কোনো যৌথ সংস্থার হিসাব নিরীক্ষা এবং আইনের দ্বারা অর্পিত, তার মানে হিসাব নিরীক্ষণ বিষয় যেসব বিষয়গুলো আছে সেইগুলা তিনি করে থাকেন, ঠিক আছে। মহা হিসাব নিরীক্ষক রিপোর্ট তিনি কিন্তু রাষ্ট্রপতির কাছে তিনি উত্থাপন করে থাকেন, ঠিক আছে। আচ্ছা, তারপর তার দায়িত্ব পালন করলে তিনি অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন হবে না। তিনি কারো নিয়ন্ত্রণাধীন হবে না। তিনি অর্থ বিষয়ক সর্বোচ্চ লেভেলে তিনি থাকবেন, ঠিক আছে, অভিভাবক হিসাবে থাকবেন জাতির অর্থের বিষয়ে। তো তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে, তারপরে সৃজনশীলে যদি আমরা যাই, দেখো
এখানে বলো জাতীয় সংসদের আসন সংখ্যা কত? জাতীয় সংসদের আসন সংখ্যা কত বলো তো? 350টি। তুমি কিন্তু 300টা আবার বলে দিয়ে শোনো, ঠিক আছে? 350টি, কারণ 300টি হলো আমাদের তোমার নির্বাচন হয় প্রত্যক্ষভাবে, প্রত্যক্ষভাবে এই 300টি আসে। যেমন আমরা এখন 300টি আসন থেকে তোমার কিন্তু করলাম, নির্বাচন হলো, এবং তারপর এই যে 300 আসনে নির্বাচিত ব্যক্তিরা মহিলাদেরকে এই ক্ষেত্রে আবার তারা ভোট দিবে তাদের পছন্দ অনুযায়ী, আরও 50টি, যেটা আর কি পরোক্ষ ভোট অনুযায়ী তারা 50 জন সংরক্ষিত আসনে, ঠিক আছে, মহিলাদেরকে করবে সংরক্ষিত আসনে। এটা সংরক্ষিত হলো 50টি। এই হলো মোট 350টি আসন। তারপর দেখো এক্ষেত্রে আমাদের খতে বলা আছে ভাষা আন্দোলন বলতে কি বুঝো? 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে ভাষার জন্য যে আন্দোলন করা হয় এবং যার ফলে 144 ধারা জারি ভঙ্গের ফলে যে তারা আমাদের পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপর গুলি বর্ষণ করে, সেখানে আমাদের ভাই রফিক, শফিক, সালাম, বরকত তারা যে নিহত হয়, ঠিক আছে? এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে তুলে ধরতে হবে, প্রেক্ষাপট এবং কি ঘটে, কেন ঘটে, এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে দেখো এক্ষেত্রে বলা আছে। এক্ষেত্রে বলা আছে যে ভাষা আন্দোলন, যে আন্দোলন সংগঠিত হয় ভাষাকে কেন্দ্র করে, ঠিক আছে, ভাষার জন্য যে আন্দোলনটি করা হয় তাকে ভাষা আন্দোলন বলে। এবং 52 সালে বাংলাদেশের ইতিহাসেও কিন্তু এমন রাষ্ট্রভাষা আন্দোলন ছিল, ঠিক আছে, যেখানে আমাদের রাজনৈতিক স্ফুরণ ঘটে রাষ্ট্রভাষা আন্দোলনকে কেন্দ্র করে। বাঙালি জাতিসত্তার রাজনৈতিক স্ফুরণটাই ঘটে আমাদের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। পাকিস্তান সরকার যে বৈষম্যমূলক আচরণ, তারা যে আমাদেরকে রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে ঘোষণা করেননি এবং তারপর যে বৈষম্যগুলো করে, সেগুলোই কিন্তু আমাদের এক্ষেত্রে ভাষা আন্দোলনের মধ্যে তুলে ধরতে হবে। গতে দেখো বলা আছে জনাব খায়রুল ইসলাম কোন পদে নিয়োগ পেয়েছেন? জনাব খায়রুল ইসলাম সম্প্রতি রাষ্ট্রপতি কর্তৃক একটি সাংবিধানিক পদ, ঠিক আছে, তিনি সরকারের আইন বিষয়ক উপদেষ্টা। আইন বিষয়ক উপদেষ্টা কে? অ্যাটর্নি জেনারেল। এটার বলার কিছু নাই, তার কার্যাবলী ব্যাখ্যা। জনাব ইমতিয়াজের কার্যদক্ষ আছে। ইমতিয়াজের ক্ষেত্রে তারা বলল বন্ধু জনাব ইমতিয়াজ সরকারি কর্মে লোক নিয়োগের জন্য যোগ্যতা সম সরকারি কর্ম কমিশন, তার মানে ইনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল, ইনি হচ্ছেন কর্ম কমিশন, ঠিক আছে, এবং প্রশাসন দক্ষ, তার মানে সরকারি কর্ম কমিশনের তোমার ভূমিকাটা এই ক্ষেত্রেই করতে হবে, ভূমিকাটা ব্যাখ্যা করতে হবে এবং সেটার সাথে তুমি একমত কিনা, ঠিক আছে, হ্যাঁ তুমি এই ক্ষেত্রে একমত, ঠিক আছে, এই বিষয়টা তোমার এই ক্ষেত্রে তুলে ধরতে হবে। তারপর দেখো আমরা যদি 13 নাম্বার এসে যাই সৃজনশীল, এই ক্ষেত্রে বলা হচ্ছে নির্বাচন কি? ভালো কোশ্চেন। নির্বাচনটা আসলে কি? নির্বাচন হলো জনপ্রতিনিধি বাছাইয়ের একটা প্রক্রিয়া, ঠিক আছে, সহজ বিষয়। প্রতিনিধি বাছাইয়ের একটি প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে আমাদের নির্বাচন। তারপর দেখো সর্বজনীন ভোটাধিকার বলতে কি বুঝো? এটা আমরা অলরেডি হাজার বার বলে আসছি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রাপ্তবয়স্ক লোকের যে ভোটাধিকার, সেটাই হচ্ছে সর্বজনীন ভোটাধিকার। মানে বিষয়টা হচ্ছে সর্বজনীন ভোটাধিকার বোঝার জন্য তোমার সর্বজনীনকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল যে লোক তাদেরকে আসলে সর্বজনীন বলা হয়। আর ভোটাধিকার হচ্ছে তাদের ভোট প্রয়োগের যে অধিকার, সেটাই হচ্ছে ভোটাধিকার। তার মানে এই সর্বজনীন লোকের যে ভোটাধিকার, ভোট প্রয়োগের অধিকার, এটাই হচ্ছে সর্বজনীন ভোটাধিকার। তারপর দেখো এক্ষেত্রে আমাদের গতে বলা আছে পঠিত কোন সাংবিধানিক প্রতিষ্ঠান? বিধান সরকার একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক কিসে আছে? প্রতিষ্ঠানটি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের যোগ্যতা সম্পন্ন সরকারি কর্ম কমিশন। সরকারি কর্ম কমিশন, এটা আর বলার কিছু নেই। কমিশনের সাদৃশ্য আছে কিনা, এক্ষেত্রে তোমার কার্যাবলীগুলো ব্যাখ্যা করতে হবে। কার্যাবলী ব্যাখ্যা করলে তোমার এক্ষেত্রে উদ্দীপকের সাথে তোমার যে কার্যাবলীগুলোর সাথে মিল আছে কিনা, এটাই তোমার সাদৃশ্য বা বৈসাদৃশ্য প্রমাণ করতে হবে। এবং ঘতে দেখো বলা আছে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠান রাষ্ট্রের ভূমিকায় রাষ্ট্রের উন্নয়ন নির্ভরশীল, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সরকারি কর্ম কমিশনের ভূমিকা আমাদের বিশ্লেষণ করতে হবে। তারপর দেখো 14 নম্বর সৃজনশীল বলা হচ্ছে বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? যেটা হলো সমাজে যে জনগোষ্ঠী স্বাভাবিক জীবন যাপন করতে পারে না, চাহিদা পূরণ করতে পারে না, তারাই মূলত বিশেষ চাহিদার জনগোষ্ঠী, ঠিক আছে। আর
যারা আর কি তোমার এই ক্ষেত্রে শুধুমাত্র যে তুমি এই ক্ষেত্রে প্রতিবন্ধীদের কথা বলবে এরকম না, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন আমাদের উপজাতি বা আদিবাসী ভাই যারা আছে, ঠিক আছে, তারাও কিন্তু বিশেষ এই ক্ষেত্রে তুমি বিশেষ চাহিদা বলতে পারো। মানে মেইনলি আর কি বিশেষ চাহিদা বলতে আমাদের আর কি এই ক্ষেত্রে তোমার মেইনলি প্রতিবন্ধীদেরকে বোঝানো হয়। তারপর আর কি তাদেরকে বিশেষ চাহিদা না বলে চাহিদা জনগোষ্ঠী এই কারণে বলা যেতে পারে যে তারা আসলে তোমার বিভিন্ন ইসের মাধ্যমে পিছিয়ে আছে, ঠিক আছে, এই ক্ষেত্রে এই জন্য তুমি বলতে পারো। বাট এই ক্ষেত্রে আমাদের আর কি মেইনলি তোমার প্রতিবন্ধীদেরকে বোঝানো হয়েছে আর কি। তারপর দেখো দুর্নীতি দমন কমিশন বলতে কি বুঝো, 2004 সালে যে কমিশনটা গঠিত হয়, ঠিক আছে, অনুযায়ী 21 নভেম্বর এত সালে গঠিত হয়, যারা আমাদের বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি কিংবা তাদের সকল কাজের যে হিসাব করে এবং সেই অনুযায়ী তারা মামলা দায়ের কিংবা পরিচালনা করে, সেটাই হলো আমাদের দুর্নীতি দমন কমিশন। 2007 সালে এটি আবার পুনর্গঠিত হয়, ঠিক আছে। তারপর দেখো আমাদের গতে বলা আছে ফারজানা আক্তার কোন ধরনের সাংবিধানিক পদে। ফারজানা আক্তার একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক, তিনি জাতীয় স্বার্থের অভিভাবক, তিনি রাষ্ট্রপতি 65 বছর পর্যন্ত ওই পদেই থাকবে, ঠিক আছে। জাতীয় স্বার্থের অভিভাবক, জাতীয় স্বার্থের অভিভাবককে এটা হচ্ছে আমাদের মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, ঠিক আছে, মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের কথা বলা হচ্ছে, যিনি আমাদের অর্থের অভিভাবক হিসাবে অভিহিত করা হয় তাকে, ঠিক আছে। এটা তো এটার আমাদের কার্যাবলী তো অলরেডি বলা আছে এবং তার দায়িত্ব পালনের অর্থের সদ্ব্যবহার নিশ্চিত হবে, ঠিক আছে। এক্ষেত্রে তোমার ভূমিকাটাই ব্যাখ্যা করতে হবে, ভূমিকাটা তোমারই করে ব্যাখ্যা করে বলতে হবে যে কিভাবে অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করা যায়, ঠিক আছে, এই বিষয়টাই তোমার এখানে তুলে ধরতে হবে। তারপর যদি আমরা 15 নম্বর সৃজনশীলে যাই, দেখো এক্ষেত্রে বলা আছে যে তোমার সার্কের পূর্ণরূপ কি। সার্কের পূর্ণরূপ হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কর্পোরেশন, ঠিক আছে। সাউথ মানে দক্ষিণ এশীয় যেই এই বিষয়টা আছে, দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে তাদেরকে নিয়ে যে একটা কর্পোরেশন বা সংগঠন গঠন করা হয়েছে সেটাকে সার্ক বলা হয়, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর দুটি সমস্যা, তাদের সমস্যাগুলো বলতে হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে মূলত যেহেতু প্রতিবন্ধীদেরকে বোঝানো হচ্ছে, তো তাদের দুইটি সমস্যা, তাদের দেখার এবং শোনার সমস্যা এবং তাদের শারীরিক সমস্যা, কিংবা তুমি এই ক্ষেত্রে মানসিক সমস্যাটার কথাও বলতে পারতা, মানসিক ভারসাম্যহীনতা এবং শারীরিক ভারসাম্যহীনতা, এই দুইটা বিষয় বলেও এটাকে সাধারণত তুমি এক লাইনে ব্যাখ্যা করতে পারো আর কি। তারপর দেখো গতে বলা আছে বাংলাদেশ সাংবিধান কোন প্রতিষ্ঠানের কথা বলা আছে। শামসুন নাহার সাংবিধান চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান, সেখানে তিনি সম্পূর্ণ যোগ্য প্রার্থী ব্যবস্থা করেন, তার মানে এটা কে কর্ম কমিশন এবং সংস্থাটি যা মেধাবী ও সৎ প্রশাসন উপহার দিতে পারে, এরকম সেম একটি কোশ্চেন আমরা পড়ে এসেছি, ঠিক আছে। ভূমিকা আর কি মেইনলি বলতে হবে এবং কিভাবে এটা আর কি প্রশাসনের ক্ষেত্রেই করে। তো আজকের আমরা লাস্ট সৃজনশীলটা যদি দেখি, এখানে 16 নম্বর সৃজনশীল, মেইনলি এটা 15 নম্বর সৃজনশীল, যেহেতু আমাদের আর কি 10 নম্বর সৃজনশীলটা এখানে মিসিং ছিল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আসলে দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে পৌরসভার নির্বাচিত প্রধানের উপাধি কি। পৌরসভার প্রধানের নির্বাচিত উপাধি হচ্ছে মেয়র। তারপর দেখো এক্ষেত্রে খতে বলা আছে অর্থবিল কি। অর্থবিল হচ্ছে আমাদের, অর্থবিল বলতে সেই বিলকে বুঝি যা কর ধার্য, পরিবর্তন, ঋণ গ্রহণ, পরিশোধ, ব্যয়, মজুরি প্রভৃতি, মানে অর্থ রিলেটেড যেই সব বিষয়গুলো আছে সেগুলো আসলে আলোচনা করা হয়, সেটাকে আর কি অর্থবিল বলা হয়। গতে দেখো বলা হচ্ছে প্রতিষ্ঠানের সাথে কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে। 127 নং অনুযায়ী 127 নং এ কোন ইটা আছে, দেখো 127 নং এ আছে আমাদের মহাহিসাব নিরীক্ষক, ঠিক আছে, এবং তার কার্যাবলী এই ক্ষেত্রে বলা হয়েছে, তার উল্লিখিত প্রতিষ্ঠান সম্পর্কে মানে তার কার্যাবলীগুলাই ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং অভিভাবক হিসাবে কিভাবে ভূমিকা পালন করে। এই চ্যাপ্টার থেকে আসলে অবশ্যই দিবা, কারণ এই ক্ষেত্রে তোমার শুধুমাত্র মহাহিসাব নিরীক্ষক কিংবা দুর্নীতি দমন কমিশন এবং কর্ম কমিশন, এই তিনটা কমিশন নিয়ে কিন্তু বলা আছে, ঠিক আছে। তো এই তিনটা কমিশনে শুধুমাত্র যদি তুমি করতে পারো কিভাবে নির্ণয় করে এবং তাদের কার্যাবলী এবং ভূমিকাগুলো যদি তুমি করতে পারো, তাহলে দেখো কিন্তু তোমার এই অধ্যায় থেকে যেই সৃজনশীলগুলো আছে তোমার এই ক্ষেত্রে কিন্তু করা আমাদের খুবই সহজ হয়ে যাবে এবং
এই বিষয়গুলো, এই 3টা কমিশনকে তোমার কোন ধারায় আছে, কোন অনুচ্ছেদে আছে এবং কিভাবে এদের পরিচালনা করা হয়, এই বিষয়গুলো যদি তুমি বলতে পারো তাহলে কিন্তু তোমার এই ক্ষেত্রে সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে দিলে কিন্তু তুমি এই ক্ষেত্রে পরিপূর্ণ নাম্বার পেয়ে যাচ্ছ। তো এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখবে যে আসলে কোন জায়গা থেকে কোশ্চেন আসে বা কিভাবে কোশ্চেন আসে, কোন বিষয়গুলো পড়লে আমি কিন্তু কমন পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমার এই ক্ষেত্রে একটু ট্রিক করে পড়লেই কিন্তু আমাদের দেখো আমাদের নাম্বার ক্যারি করা কিন্তু খুবই সহজ হয়। আর যদি তুমি এই ক্ষেত্রে দেখো যে তুমি ফুল চ্যাপ্টার পড়লা, এই চ্যাপ্টার পড়লাম, ঠিক আছে, কিছুই বুঝলাম না, ঠিক আছে, এবং পড়ার পরে দেখলে যে তোমার মাথায় কিছু ধরতেছে না এবং পরীক্ষার হলে গিয়ে তুমি সহজ বিষয়টাই কোন সাংবিধানিক প্রতিষ্ঠান এটাই তুমি ধরতে পারলা না, কারণ তুমি এই কোশ্চেন অ্যানালাইসিস করার জন্য কোন কোশ্চেন অ্যানালাইসিস করা তোমার একটা পরীক্ষার জন্য হাফ, ঠিক আছে। যখন তুমি এডমিশনে যাবা, তোমার এডমিশনের জন্য তোমার যে কোশ্চেন ব্যাংক এইটা তোমার খেয়ে ফেলতে হবে, যে প্রিভিয়াস ইয়ারে কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, কিভাবে কোশ্চেন আসছে, ঠিক আছে। এই বিষয়গুলো যখন তুমি ভালো করেই করতে পারবে, রপ্ত করে নিতে পারবা, এবং যখন তোমার দেখবা যে একটা বিশাল একটা সৃজনশীল এই অধ্যায় এই এর মধ্যে কিন্তু আমরা চলে যাই, যে বিশাল বড় একটা সিলেবাস আমাদের সামনে আসে। এইচএসসিতে যেমন তোমাদের সিলেবাসটা তো এমনি শর্ট, ঠিক আছে, বই সিলেবাস কম, তার মধ্যে আবার শর্ট করে দিছে। তুমি কিন্তু এইটা পড়ার পরে যখন তুমি এডমিশন দেখছো যে এত বড় একটা সিলেবাস, তোমার কিন্তু তখন মাথায় তোমার নষ্ট হয়ে যায় যে কিভাবে আমি এই বিষয়গুলো পড়বো এবং কিভাবে আমি কি করব। তখন কিন্তু তোমার যখন কোশ্চেন ব্যাংকগুলো তুমি ভালোভাবে অ্যানালাইসিস করবে যে এই জায়গা থেকে কোশ্চেন এসেছে এবং এই বিষয়গুলো আমরা পড়লে হবে, ঠিক আছে। তখন যখন তোমার এই বিষয়গুলো তোমার মাথায় থাকবে, তোমার 50% কিন্তু তোমার এডমিশনের প্রিপারেশন কিন্তু সলভ হয়ে যাবে। যেমনটা বলা হয় যে তুমি একটা কাজের উদ্যোগ গ্রহণ করার জন্য যখন তুমি প্রথম স্টেপটা দিলা, ওই ফার্স্ট স্টেপ ইজ ইকুয়ালস টু 50% অফ দ্যাট ওয়ার্ক, ঠিক আছে। এইরকমই যখন তুমি এই কোশ্চেন ব্যাংকগুলো এই বিষয়গুলো তুমি একটু করলা, রপ্ত করলা, এই রপ্ত করার মাধ্যমে কিন্তু তোমার 50% তোমার পরীক্ষার প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। এবং এইগুলা টেস্ট পেপার সলভ মানে কিন্তু এটা কিন্তু তুমি নিজেও পড়তে পারো, ঠিক আছে। কিন্তু কেন আমার এই ক্ষেত্রে এখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলা, এই কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে যে তুমি এই কোশ্চেনগুলো বুঝো যে কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, কিভাবে কোশ্চেনগুলো আসছে, বা কোন বিষয়গুলো পড়লে আমার হয়ে যাচ্ছে। তোমার তো অতিরিক্ত পড়ার দরকার নেই, ঠিক আছে। তুমি যখন কম পড়ে তুমি ইফেক্টিভভাবে তুমি পড়তে পারছো, তোমার কিন্তু একটা কথা আছে, তুমি 10,000 মুভ, ঠিক আছে, 10,000 মুভ তুমি না শিখে তুমি একটা মুভকে তুমি 10,000 বার তুমি প্র্যাকটিস করো। 10,000 বার যখন তুমি প্র্যাকটিস করবা, তুমি ধরো একটা ঘুষি, ঠিক আছে, 10,000 ধরনের ঘুষি না শিখে একটা ঘুষি তুমি 10,000 বার প্র্যাকটিস করলা, তখন তোমার কি অবস্থা হবে। এবং তুমি 10,000 বার 10,000 রকমের ঘুষি প্র্যাকটিস করলা, আলটিমেটলি তোমার কোনোটাই শেখা হলো না। তো একটা বিষয় তুমি পড়ো যে আমি এই অধ্যায় থেকে সৃজনশীল অ্যান্সার করব এবং এই অধ্যায় থেকে যেভাবে কোশ্চেনগুলো আসে এই বিষয়গুলো আমি একদম ঠোঁটস্থ করে ফেলবো, এবং এই বিষয়গুলোই আমি এভাবে অ্যান্সার করব, এভাবে পয়েন্ট করে অ্যান্সার করব। যখন তুমি এই বিষয়গুলো তুমি রপ্ত করে ফেলবা, আলটিমেটলি তোমার কিন্তু তোমার নাম্বারই করো। তুমি এই বিষয়গুলো তুমি প্রয়োগ করে দেখো না তোমার টেস্ট পরীক্ষার মধ্যে, এইচএসসি যে টেস্ট পরীক্ষা, দেখো তুমি তোমার নাম্বার কিভাবে আসে। নাম্বার দিবে না, নাম্বার অবশ্যই দিবে, টিচার দিবে, টিচারের বড় টিচারে দিবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো মাথায় রাখবা। তো আজকে এই পর্যন্ত, আমরা পরবর্তী ক্লাস আবার আপলোড করা হবে, সেই অবধি আমাদের সাথেই থাকো, ঠিক আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।